ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের উপর আলোচনা করছি। চ্যাপ্টার 5 লাইট আলো, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 2। এই পার্ট 2তে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট। এতে মূলত আলোচনা করব প্রতিসরণ কী, প্রতিসরণের সূত্র বলি, দুটো সূত্র রয়েছে, স্নেলের সূত্র, সেখান থেকে আমরা প্রতিসরাঙ্ক পাবো, পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাদের মধ্যে সম্পর্ক এবং আলোর গতিবেগের সঙ্গে সেই মাধ্যমে প্রতিসরাঙ্কের সম্পর্ক। তারপরে আমরা দেখব কাঁচের স্ল্যাবের মধ্যে আলোর প্রতিসরণ, সেখান থেকে পার্শ্বসরণ এবং সেটা কিসের উপর নির্ভর করে, এবং প্রিজমের মধ্য দিয়ে আলোর চ্যুতিকোণ নির্ণয়। খুব সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দেবো, তোমরা লাস্ট পর্যন্ত দেখো। ওটা তোমাদের কাছে খুব অসুবিধে মনে হয়, কিন্তু আমি একটা ট্রিক্স বলে দেবো, যে ট্রিক্সের মাধ্যমে তোমরা খুব অতি অল্প সময়ের মধ্যে এটা করে দিতে পারবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই আমরা জেনে নিই যে আলোর প্রতিসরণ কী। আলোর রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের উপর তির্যকভাবে পড়ে, তখন ওই দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোর রশ্মির গতিপথের অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর রশ্মির প্রতিসরণ বলে। তার মানে আমি যদি এখানে আলোর প্রতিসরণ তোমাকে দেখাই, তাহলে প্রথমে লিখছি আলোর প্রতিসরণ। এর জন্য দেখো, তোমাকে প্রথমেই জানতে হবে যে আমরা একটা দুটো মাধ্যমের বিভেদ তল, এখানে আমি একটা বক্স আঁকলাম, যেই বক্সের দ্বারা আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে কাঁচ মাধ্যম। এটা কাঁচ মাধ্যম বা অন্য কোনো মাধ্যম তুমি ধরতে পারো, আমি কাঁচ মাধ্যম ধরলাম। আর এদিকটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে বায়ু একটা সমসত্ব মাধ্যম, কাঁচ আর একটা সমসত্ব মাধ্যম। তাহলে মাধ্যম থেকে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর রশ্মি যখন পড়বে, সেটা দুটোভাবে পড়তে পারে। একটা হচ্ছে লম্বভাবে পড়তে পারে, আর একটা অপশান হচ্ছে তির্যকভাবে। ঠিক আছে, তির্যকভাবে আপতিত হচ্ছে। দুটো অপশানই আমি দেখাচ্ছি। প্রথমে ধরো আলোর রশ্মিটা একটা অন্য কালার নিচ্ছি, এই একটা আলোর রশ্মি এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বায়ু মাধ্যম থেকে যখন আসছে, এসে কাঁচ মাধ্যমে পড়লো, কীরকমভাবে না তির্যকভাবে। তাহলে দ্বিতীয় মাধ্যমে কী হচ্ছে না, এই সোজা যাওয়ার কথা, তাই তো, কিন্তু ওই সোজা না গিয়ে কী হবে, কিছুটা অভিমুখের পরিবর্তন ঘটবে। এই অভিমুখের যে পরিবর্তন ঘটাটা, এই ঘটাটাকেই আমরা বলছি, তাহলে দেখো কিছুটা অভিমুখের পরিবর্তন ঘটলো। এই অভিমুখ পরিবর্তন ঘটনাকে আমরা বলছি প্রতিসরণ। ঠিক আছে, কিন্তু যদি লম্বভাবে পড়ে সেক্ষেত্রে কী হবে, লম্বভাবে পড়লে দেখো রশ্মি এইভাবে লম্বভাবে পড়লো, সেক্ষেত্রে কী হবে না, ওই অভিমুখ পরিবর্তন করবে না, সোজা চলে যাবে। তাহলে এইভাবে সোজা চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিসরণ ঘটছে না, অর্থাৎ অভিমুখের পরিবর্তন ঘটছে না। এটা খেয়াল রাখবে। ওই জন্য সংজ্ঞায় আমরা বলেছি তির্যকভাবে। এই তির্যকভাবে যখনই পড়বে তখনই প্রতিসরণ ঘটবে, আলোর রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটবে। তাহলে জেনে নিই যে কেন এই প্রতিসরণটা ঘটে। তাহলে তির্যকভাবে করলে অভিমুখের পরিবর্তন ঘটছে, আর লম্বভাবে করলে পরিবর্তন ঘটছে না। এবার দেখো, আমরা বেগ, যে গতিবেগ পড়ে এসেছি, গতিবেগ যে ভৌত রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, ভেক্টর রাশি। তাহলে এর মান থাকবে, গতিবেগ কী আছে, মান আছে, আর অভিমুখ আছে, মান ও অভিমুখ আছে। এবারে ভিন্ন মাধ্যম, তাহলে দুটো সমসত্ব আলাদা আলাদা মাধ্যম রয়েছে। তাহলে কী হচ্ছে, ভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ কী হয়, ভিন্ন হয়, তাই তো। তাহলে ভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ ভিন্ন হয়, মানে আলাদা হয়, ভিন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো বায়ুতে আলোর যা গতিবেগ হয়, কাঁচে আলোর গতিবেগ আলাদা হবে। তাহলে গতিবেগ ভিন্ন মানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে মান আলাদা, আর একটা হচ্ছে বি অপশান হতে পারে অভিমুখ আলাদা, আর 3 নম্বর অপশানে হতে পারে মান ও অভিমুখ
দুটোই আলাদা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কোথায় কি ঘটছে। যখন বায়ু মাধ্যমে আসছে তাই এখানে যা বেগ হবে, এখানে যদি বেগ v1 ধরি, va ধরি, va, তাহলে এখানে কাঁচ মাধ্যমে বেগ আলাদা হবে vg, তাই তো, বেগ আলাদা। এখন বেগ আলাদা মানে এই জায়গাটা দেখো দুটো জিনিস চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে অভিমুখ এবং মান। তাহলে মান চেঞ্জ হতে পারে, অভিমুখ চেঞ্জ হতে পারে। যখন তির্যকভাবে আপতিত হবে, তির্যকভাবে আপতিত হলে তখন কি হচ্ছে, মান ও অভিমুখ দুটোই পরিবর্তন করছে। কিন্তু যখন লম্বভাবে পড়বে, লম্বভাবে পড়লে দেখো মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে বেগ va, এখানে বেগ vg, কিন্তু অভিমুখটা দেখো একই থাকছে, মানের পরিবর্তন করছে। তাহলে লম্বভাবে পড়লে মান পরিবর্তন ঘটবে কিন্তু অভিমুখ একই থাকবে, ঠিক আছে। এই দেখো তির্যকভাবে যখন পড়েছে তার va ছিল, এখানে vg, তাহলে মানও চেঞ্জ হয়েছে এবং অভিমুখটা দেখো যাওয়ার কথা ছিল এই সোজা, এই সোজা না গিয়ে, অর্থাৎ আমি যদি এ বি নাম দিই, এ বি, তাহলে সি পথে যাওয়ার, বিসি পথে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে বি ডি পথে সামান্য বেঁকে যাচ্ছে। তাহলে এটা এই যে বেঁকে যাওয়ার ঘটনাটা, এটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। কখন ঘটবে না, তির্যকভাবে যখন আপতিত হবে, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটাই তোমরা দেখে নাও। এই যে দেখো তির্যকভাবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তির্যকভাবে না হলে কিন্তু প্রতিসরণ ঘটবে না, যেটা আমরা দেখলাম লম্বভাবে পড়লে প্রতিসরণ হচ্ছে না, সেক্ষেত্রে বেগের মান চেঞ্জ হচ্ছে কিন্তু অভিমুখ চেঞ্জ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ওই আপতিত রশ্মি প্রতিসরণ ক্ষেত্রে যখন আমরা আঁকবো, তখন আরেকটা কথা বলে দিই, এখানে আমরা একটা সবসময়ের জন্য আইডিয়া রাখছি কি, যখনই প্রতিসরণটা আঁকবো মানে মাধ্যম চেঞ্জ হচ্ছে, ধরো এইখানে আমি একটা কাঁচের স্ল্যাব আঁকলাম, ঠিক আছে। এই কাঁচের স্ল্যাবের উপর একটা আলোক রশ্মি এসে পড়ছে, ঠিক আছে। ধরো এইখানে একটা আলোক রশ্মি এসে পড়লো, তাহলে এই আলোক রশ্মিটা এসে যখন পড়বে, এই আলোক রশ্মিটা একটু মোটা করে আঁকছি, তাহলে এইটা হচ্ছে যে আলোক রশ্মিটা এসে পড়লো, সেটার নাম হচ্ছে আপতিত রশ্মি। অবশ্যই আলোক রশ্মির একটা অভিমুখ ডিরেকশন দিতে হবে তীরচিহ্ন দিয়ে, তাহলে এটা আমরা ধরছি এ বি, এটা হচ্ছে আপতিত রশ্মি। কি না, এটা কাঁচ স্ল্যাবের উপরে এসে পড়লো, আর ওদিকটা হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে বায়ু মাধ্যম থেকে এসে কাঁচ মাধ্যমের উপর তির্যকভাবে এসে পড়েছে। তাহলে বি বিন্দু থেকে যখন এখন দুভাবে এই পরিবর্তনটা ঘটবে, অভিমুখের একটা পরিবর্তন ঘটছে এবং দুটো ঘটনা ঘটবে। এখানে আমরা যেটা আগে পড়ে এসেছি সেটা হচ্ছে দেখো আলোক রশ্মির কিছুটা অংশ এখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে যাবে, তাই তো। তাহলে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে যাবে, আর কিছুটা অংশ ওই প্রতিসৃত হয়ে দ্বিতীয় মাধ্যমে যাবে। তাহলে এখানে দেখো ইন্টেন্সিটির ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হবে, তাই তো। তাহলে কিছুটা এখানে প্রতিফলিত হয়ে চলে যাবে, কিছুটা প্রতিফলিত হয়ে যাবে, এটা প্রতিফলিত রশ্মি, আর কিছুটা রশ্মি, কিছুটা আলো রশ্মি এখানে প্রতিসৃত হবে, তাহলে এটাকে বলবো প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। এই প্রতিফলিত রশ্মিটা আমরা আঁকবো না, এক্ষেত্রে শুধু প্রতিসৃত রশ্মিটা এঁকে দেখাবো। যখন প্রতিসরণের কথা আলোচনা করছি, আলোর প্রতিসরণ, ঠিক আছে, তখন এই প্রতিফলিত রশ্মিটা আমরা আঁকবো না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দুটো একসঙ্গেই ঘটবে, কিছুটা অংশ প্রতিফলিত হয়ে চলে যাবে, কিছুটা প্রতিসৃত হবে, ঠিক আছে, এটা বলে দিলাম। তাহলে এবারে দেখো, তাহলে এই যে বি সি এই রশ্মিটা, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এবারে যে বিন্দুতে এসে ওই মাধ্যম চেঞ্জ করলো, এই বিন্দুটাকে আমরা বলি আপতন বিন্দু, ঠিক আছে, আপতন বিন্দু। এই বি পয়েন্টটা হচ্ছে আপতন বিন্দু। এবারে ওই বি বিন্দু দিয়ে ওই যে কাঁচ এবং বায়ু মাধ্যমের যে বিভেদ তল, এই যে বিভেদ তলটা, এটাকে আমরা নাম দিচ্ছি এম বি এম ড্যাশ, এটা হচ্ছে বিভেদ তল। এই বিভেদ তলের উপর, এটা হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তলের উপর লম্ব টানবো, কোথা দিয়ে যাবে না আলম্ব, ওই আপতন বিন্দু দিয়ে আমরা একটা অবিলম্ব টানছি, ঠিক আছে। তাহলে এইখান দিয়ে অবিলম্ব, এটা হচ্ছে দেখো আপতন বিন্দু দিয়ে ওই বিভেদ তলের উপর লম্ব টেনেছি, তাহলে এটা হচ্ছে অভিলম্ব, এটার নাম হচ্ছে অভিলম্ব। এই অভিলম্বের সঙ্গে দেখো আপতিত রশ্মি একটা কোণ করেছে, ঠিক আছে, এই আপতিত রশ্মি একটা কোণ করেছে, এই কোণটাকে আমরা বলছি, এখানে আই যে কোণটা হলো, এটাকে আমরা বললাম আপতন কোণ। আর অভিলম্বের সঙ্গে
প্রতিষ্ঠিত রশ্মি একটা কোণ করেছে, এটাকে আর বলছি। এই আরটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, যেটা আমরা দেখো তাহলে এবি যে রশ্মিটা এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট রে। বিসি যে রশ্মি সেটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, রিফ্র্যাক্টেড রে। আর আমরা এখানে দেখো বি বিন্দুতে ওই বিভেদ তলের উপর একটা লম্ব টেনেছি, এই লম্বটার নাম দিচ্ছি পি বি কিউ, পি কিউ। তাহলে এখানে পি কিউটা হচ্ছে অভিলম্ব, নর্মাল। আর অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করেছে দেখো আই, সেটাকে বলেছি আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেটাকে আমরা বলছি প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে এতগুলো টার্ম আমরা এখানে শিখে নিলাম। এইবারে দেখো আমরা এখানে বলে দিয়েছি, দেখো লম্বভাবে পড়লে সেক্ষেত্রে প্রশ্নটা বাঁকবে না, সোজা চলে যাবে। এবারে প্রতিসরণের দুটো সূত্র আছে। প্রথম সূত্র আমরা আলোচনা করছি। এখানে এই লক্ষ্য করে দেখো তোমরা, এই যে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং অভিলম্ব, ঠিক আছে, এই তিনটে দেখো একই তলে থাকবে। এটি যদি আমি লক্ষ্য করে দেখো, এখানে আমি একটা তলের ছবি আঁকছি। দেখো এই যে তলটা দেখো লক্ষ্য করে, এই যে আইটা হচ্ছে ইনসিডেন্ট রে, আর এই টিটা এখানে দেখিয়েছে রিফ্লেক্টেড রে, আর এটা রিফ্লেক্টেড রে, এটা আমার দরকার নেই, আমি শুধু দেখব এই ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে। এরা দেখো এই যে তলটায় রয়েছে, এই তলে রয়েছে, ঠিক আছে। এই তিনটে জিনিস, এক হচ্ছে ইনসিডেন্ট রে, দুই হচ্ছে রিফ্র্যাক্টেড রে, আর তিন হচ্ছে নর্মাল অভিলম্ব। তিনটে দেখো একই তলে রয়েছে, তাহলে সমতলে থাকে, ঠিক আছে। এখানে লক্ষ্য করে দেখো এই যে এক হচ্ছে ইনসিডেন্ট রে, দুই হচ্ছে রিফ্র্যাক্টেড রে, আর তিন হচ্ছে নর্মাল, মানে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং ওই দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব, যেটাকে বলছি অভিলম্ব, একই সমতলে থাকবে, ঠিক আছে। তিনটে একই সমতলে থাকবে। তার মানে সংক্ষেপে যদি আমরা লিখি তাহলে দাঁড়াবে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং অভিলম্ব, ঠিক আছে, এবং অভিলম্ব কী হবে না একই সমতলে থাকে, একই সমতলে এরা থাকবে। এটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র, এটা প্রথম সূত্র। এবার আমরা চলে আসব প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা দেখো একটু ভালো করে শোনো। এই যে আপতন কোণ রয়েছে, এই আপতন কোণ আর এই প্রতিসরণ কোণ, এইটা নিয়েই সেকেন্ড লটা বলা হচ্ছে। তবে কন্ডিশনটা কী হচ্ছে, তাহলে দ্বিতীয় সূত্রে আমরা যাচ্ছি, দ্বিতীয় সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্রে। এক্ষেত্রে প্রথমে তোমাকে শর্তটা বলতে হবে, ঠিক আছে। দুটো মাধ্যম যেন নির্দিষ্ট থাকে, তাহলে নির্দিষ্ট দুটো মাধ্যমের জন্য, নির্দিষ্ট দুই মাধ্যমের ক্ষেত্রে, ঠিক আছে, আর একটা হচ্ছে নির্দিষ্ট ওই বর্ণের বা তরঙ্গ দৈর্ঘ্যের বলতে পারি, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে শর্ত হলো কি হবে না, এই যে আপতন কোণ রয়েছে, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, ঠিক আছে। কি হবে না, এরপরে হবে ওই আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকে, ঠিক আছে। তার মানে আমি যদি এটাকে লিখি তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু ওই ধ্রুবক, ঠিক আছে। সাইন আই বাই সাইন আর এটাকে ধ্রুবক বলছি কখন না, এই দুটো কন্ডিশন, নির্দিষ্ট দুই মাধ্যম এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, বা কোনো জায়গায় ওই বর্ণের আলো বলেছে, বর্ণ মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখানে পার্টিকুলারলি বলতে চাচ্ছি, কারণ বর্ণ চেঞ্জ হয়ে গেলে এই ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে, মাধ্যম চেঞ্জ হয়ে গেলেও ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। নির্দিষ্ট মাধ্যম দুটো আর নির্দিষ্ট আলোর বর্ণের জন্য এটা আলাদা একই হবে। মানে এখানে যদি আমি বেগুনি বর্ণের ফেলি তাহলে তার জন্য যে ধ্রুবকটা হবে
আমি এখানে লাল বর্ণের আলো ফেললে কিন্তু আলাদা ধ্রুবকের মান হবে, কিন্তু প্রত্যেকটা রশ্মির ক্ষেত্রে মানটা ধ্রুবক থাকবে। ক্লিয়ার? এটাকে এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা একটা বিশেষ নাম দিই। এই ধ্রুবকটাকে আমরা করে একটা পার্টিকুলার নাম দিচ্ছি, দেখো প্রতিসরাঙ্ক বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে যাচ্ছি, প্রতিসরাঙ্ক ব্যাপারটা আসছে। এই যে দেখো ধ্রুবক সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে মিউ দিয়ে লেখা হয়। এই মিউটাকে বলা হয় ওই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। এই প্রতিসরাঙ্ক দু ধরনের হয়, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক আর একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বেশ, পরম প্রতিসরাঙ্কটা কি হচ্ছে না, যখন শূন্য মাধ্যম থেকে কোনো আলোকরশ্মি কোনো একটা মাধ্যমে আসবে, তার মানে আমরা যে আগেরটার ক্ষেত্রে বলেছিলাম এটা যেমন বায়ু থেকে কাঁচে এসে পড়ছে, তাহলে বায়ু থেকে কাঁচে এসে পড়বে না, এটা হচ্ছে শূন্য মাধ্যম থেকে কোনো একটা মাধ্যমে এসে পড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রথম মাধ্যমটা অবশ্যই শূন্য মাধ্যম হবে। তাহলে তখনকার যে আপাতন কোণের, এই যে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এটা ধ্রুবক আসবে, সেটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে অবশ্যই প্রথম মাধ্যমটা কি হতে হবে না, এর কন্ডিশন হচ্ছে প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হতে হবে। শূন্য মাধ্যমটাই বলা ভালো, বায়ু মাধ্যমটা, শূন্য মাধ্যম বায়ু মাধ্যম প্রায় একই রকম হয় বলে শূন্য মাধ্যমটাকে বায়ু মাধ্যমে সমান করে দিই, কিন্তু মূলত শূন্য মাধ্যম ধরা হয়। ঠিক আছে, শূন্য মাধ্যম হতে হবে। তার মানে শূন্য মাধ্যম থেকে কোনো আলোকরশ্মি এসে যখন পড়ছে, তাই তো, তাহলে আমি এটা ছবি দেখিয়ে দিয়েছি, শূন্য মাধ্যম থেকে আলোকরশ্মি এসে কোনো একটা মাধ্যমে পড়ছে, তখনকার সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, তখনকার ওই সাইন আই বাই সাইন আর, এটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক ওই মিডিয়ামটার নাম দিয়ে দেবো, এরকম দিয়ে লেখা হয়। এদিকটা এ মিউজি, ওই এ মিউজি লেখা মানেই বুঝতে হবে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এদিকটা এয়ার বা ভ্যাকুয়াম বলতে চাচ্ছি, ভ্যাকুয়ামের সাপেক্ষে এটা হচ্ছে। এবার ওই মিডিয়ামটা যদি অন্য কোনো মিডিয়াম হয়, শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মিডিয়াম থেকে যদি এসে পড়ে, তখন কি হবে, তখন হয়ে যাবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তার মানে আমরা কাঁচ স্ল্যাবটা এঁকে দেখাচ্ছি। কাঁচ স্ল্যাবে দেখো, এই কাঁচ স্ল্যাব, এখানে একটা আলোকরশ্মি এসে পড়ছে, আলোকরশ্মি এসে পড়লো, তির্যকভাবে এসে পড়লো, আবার অভিমুখ পরিবর্তন করে সে কিছুটা বেঁকে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসরণ করলো। তাহলে এখানে অবিলম্ব টানবো, আপাতন বিন্দুতে অবিলম্ব টেনে দাও, তাহলে আপাতন বিন্দুতে এইখানে অবিলম্ব টেনে দিলাম। ঠিক আছে, এবার দেখো, তাহলে এইটা হয়ে গেল, এটা আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হলো প্রতিসরণ কোণ। কন্ডিশনটা কি, এটা মনে করো কোনো একটা মিডিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে মাধ্যম এক, আর এটা হচ্ছে মাধ্যম 2। তাহলে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আসছে, সেক্ষেত্রে আমরা কি করব না, সাইন আই বাই সাইন আর, এটা হবে মিউ, দেখো 1 নম্বর থেকে 2 নম্বরে আসছে, তাহলে 1 মিউ 2, এটাকে আমরা বলবো তখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই 1 মিউ 2 এর অর্থটা কি না, 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটাকে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলছি। তাহলে সাইন আই বাই সাইন আর এটা সবসময় জন্য ফিক্সড আছে, এবং নির্দিষ্ট বর্ণর ক্ষেত্রেও ওটা হবে মাধ্যম শুধু 1 নম্বর 2 নম্বর। এটা মনে করো ওয়াটার, এটা গ্লাস। ঠিক আছে, তার মানে ওয়াটারের সাপেক্ষে গ্লাস, তখন এটাকে কী লিখবো, তাহলে মিউ ডব্লিউ মিউ জি, ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক।
ঠিক আছে, এইভাবে আমরা বলছি এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এই ভাষাটা ইউজ করছি। এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটা পরম প্রতিসরাঙ্ক। তফাৎটা মনে রাখবে, এটা যদি ভ্যাকুয়াম হয় প্রথম মাধ্যমটা, তাহলে হয়ে যাবে পরম প্রতিসরাঙ্ক। আর সেক্ষেত্রে আমরা লিখছিলাম কি এ মিউ জি, ওই এ মানে এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়ামের সাপেক্ষে কোনো মিডিয়ামের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, ওটাকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। যেমন ধরো আমরা যদি বলি ওই আলোর বেগ দিয়ে যদি বলি, তার মানে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি মিউ বলা হয়, ধরো মিউ এ জি, এক্ষেত্রে কি বলবো না, ওই এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ বাই ওই জি মাধ্যমে আলোর বেগ, এই দুটো বেগের অনুপাতকে আমরা এটাকে বলেছি। তার মানে ভি এ বাই ভি জি। এবার এটা যেহেতু শূন্য মাধ্যমে হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এটাকে সি বাই ভি দিয়ে ডিনোট করি, শুধুমাত্র মিউ, মিউ সমান সি বাই ভি। সিটা হচ্ছে কি না শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা হচ্ছে ওই কোনো মাধ্যমে, কোনো একটা মাধ্যম হতে পারে জড় মাধ্যমে আলোর বেগ, এই অনুপাতটা। তাহলে মিউ হবে এখানে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের দেখো সম্পর্ক আমরা পেয়ে গেলাম। খুব ছোট্ট একটা এক্সারসাইজ করছি, দেখো আমরা হয়তো এখানে তোমাকে দিচ্ছি এক্সারসাইজ করছি। দেখো বলা হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। ঠিক আছে, দেখো লক্ষ্য করে এখানে তোমাকে কিন্তু মাধ্যম বলা হয়েছে, একটা মাধ্যম বলেছি, আর কালার কিছু বলা হয়নি। যখন কালার বলা হবে না তখন ধরে নেবে যে হলুদ বর্ণের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে হলুদ বর্ণের সাপেক্ষে ওই শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আলো প্রতিসৃত হলে ওই সাইন, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হয়। ঠিক আছে, তাহলে এখানে আপনি বর্ণ বলে দিলাম, হলুদ বর্ণ, মাধ্যম বলে দেখো শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যম, তাহলে পরম প্রতিসরাঙ্ক হয়ে গেল, সেই অনুপাতটা হচ্ছে 1.5। ঠিক আছে, তার মানে এটাকে যদি সংক্ষেপে লেখা হয়, আমি লিখব মিউ জি, এ মিউ জি সমান 1.5। এখান থেকে আমি আরেকটা তথ্য পেয়ে যাচ্ছি। দেখো আমরা জানি ওই এ মিউ জি মানে হচ্ছে সি বাই ভি, তাহলে সি বাই ভি মানে হচ্ছে 1.5, আর সির মান আমরা জানি, তাহলে ভি সমান হয়ে যাচ্ছে দেখো সি বাই মিউ। তার মানে সি হচ্ছে আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ হচ্ছে 1.5। মিউ এর কোনো একক নেই, কারণ মিউ হচ্ছে দুটো দেখো সি বাই ভি, তাই তো, তাহলে বেগের একক বাই বেগের একক কেটে যাবে, তাহলে প্রতিসরাঙ্কের কোনো একক থাকবে না, মান আছে একক নেই। তাহলে এখানে ভাগ করো, এটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরকমভাবে তোমাকে পরম প্রতিসরাঙ্ক দিলে সঙ্গে সঙ্গে তার সেই মাধ্যমে আলোর বেগ পেয়ে যাব। এবার আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রুল আমি বলে দিচ্ছি, তুমি মনে রাখবে। যখন আমরা মিডিয়াম চেঞ্জ করছি, একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে, মনে করো এই মিডিয়ামটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 মিডিয়াম। তাহলে 1 নম্বর মিডিয়াম থেকে 2 নম্বর মিডিয়ামে যখন আলোক রশ্মি এসে পড়ছে, তখন প্রতিসরণ কোণ, আপাতন কোণ আর প্রতিসরণ কোণ তোমাকে আলাদা করে লিখতে হবে। আই এবং আর ধরে নেবে সবসময়। আপাতন কোণটাকে আমরা আই ধরি, তাহলে আপাতন কোণ এটা যদি আই হয় আর এটা প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারি দেখো 1 মিউ 2
এটা বলতে যাচ্ছি, তাই তো? তাহলে 1μ2 মানে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা লেখার ক্ষেত্রে খুব ভুল হয়। তাহলে এটাকে আমি যদি μ2/μ1, ঠিক আছে, অর্থাৎ aμ2/aμ1। μ2টা কি হচ্ছে না, ওই 2 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, আর μ1টা 1 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে সেই হিসাবে দেখো, তোমাকে μ2 অর্থাৎ এই 2 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে দেওয়া হয়েছে, এটা মনে করো μ2, আর 1 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে দেওয়া হয়েছে μ1। তাহলে এই μ2/μ1 করলে 1μ2 পেয়ে যাবে, 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে ওই 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এটা হচ্ছে গ্লাস মিডিয়াম, ঠিক আছে? তাহলে এয়ার মিডিয়ামের, এটা এয়ার নয়, ওয়াটার বলছি, ঠিক আছে? ওয়াটার আর গ্লাস বলি। তাহলে আমি বের করতে চাচ্ছি WμG। এর মানে হলো তাহলে aμg/aμw, দেখছো? এই যেটা শেষে আছে সেটা উপরে থাকবে, জিটা শেষে আছে, জিটা ওপরে যাচ্ছে, aμg। তাহলে যেটা শেষে থাকবে তার পরম প্রতিসরাঙ্কটা ওপরে যাবে, এটা মনে রাখবে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো করে ফেলো। সেটা হচ্ছে এক্সাম্পল, এটা 2। আমি দিচ্ছি যে জলের পরম প্রতিসরাঙ্ক, ওটা হচ্ছে 1.33, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত, ঠিক আছে? তার মানে তোমাকে দেখো, এই জল সাপেক্ষে কাঁচের বের করতে বলা আছে, তোমাকে বের করতে বলা হচ্ছে WμG, ঠিক আছে? এটা কত? তাহলে তুমি একটু আগে জেনেছো WμG মানে হলো μg, এটার মানে হচ্ছে μg/μw, মানে এই aμg পরম প্রতিসরাঙ্ক। μg দেওয়া আছে, দেখো 1.5, এই যে এটা 1.5। তাহলে 1.5 বাই জলের যেটা দেওয়া আছে, জলের পরম প্রতিসরাঙ্ক, এই দেখো জলের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.33, সেটা নিচে বসে দিচ্ছি 1.33। তাহলে এটা হয়ে গেল দেখো WμG, এটা আমাদের টার্গেট পেয়ে গেল, ঠিক আছে? তাহলে দুটো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে দিলে সেখান থেকে আমরা তাদের আপেক্ষিক প্রতিসরাঙ্কটাও পেয়ে যাব। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এইবারে আমরা ওই যে দ্বিতীয় সূত্রটা পেয়েছিলাম, দ্বিতীয় সূত্রটাকে আমরা স্নেলের সূত্র বলি, সেই স্নেলের সূত্রের গাণিতিক রূপটা আমরা এখন বিশ্লেষণ করব। তাহলে আমরা একটা মিডিয়াম ধরে নিচ্ছি, এই যে এটা মিডিয়াম, এই মিডিয়ামটার নাম দিচ্ছি, দেখো এটা হচ্ছে, আমরা আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি সবসময় এঁকে ফেলবো। এটা আপতিত রশ্মি, আর এটা প্রতিষ্ঠিত রশ্মি, আর অবিলম্বটা ওখান দিয়ে টেনে দাও, অবিলম্ব এখান দিয়ে গিয়েছে, এটা অবিলম্ব। তাহলে আপতিত রশ্মিটাকে বলছি I1, এটা 1 নম্বর মিডিয়াম, এর পরম প্রতিসরাঙ্ক μ1। আর এটা হচ্ছে 2 নম্বর মিডিয়াম, এর পরম প্রতিসরাঙ্ক μ2, এখানে কোণ ধরেছি I2, ঠিক আছে? এইটা প্রতিসরণ কোণ, আর ধরতে পারো I2 ধরলাম আমি ইচ্ছা করে। এবারে দেখো, তোমাকে মনে রাখতে হবে স্নেলের সূত্রটা কী হচ্ছে, ওই sin I/sin r করে স্নেলের সূত্র করলে খুব ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি দেখে নেবে যে মাধ্যমে আসছে, ধরো এটা 1 নম্বর মাধ্যম, তাহলে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক আর তার যে কোণ রয়েছে সেই গুণফল করবে, তাহলে μ1 sin I1, আর 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2 আর তার কোণ হচ্ছে I2, তাহলে sin I2, এই দুটো গুণফলটার সমান হবে। এইটাই হচ্ছে স্নেলের সূত্রের বক্তব্য, ঠিক আছে? দ্বিতীয় যে সূত্রটা ছিল আলোক রশ্মি, ওই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, সেই ধ্রুবকটা এখানে আমরা বের করেছি। তাহলে এই জিনিসটা তোমরা স্নেলের সূত্রে সবসময় প্রয়োগ করবে, তাহলে খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। তাহলে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আর তার কোণ, সেখানে তুমি গুণ করবে, সাইন কোণের সাইন এবং প্রতিসরাঙ্ক গুণ করে দেবে, তাহলে ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে স্নেলের
সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, স্নেলের সূত্রের গাণিতিক রূপ এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা প্রতিসরণে আলোক রশ্মির চ্যুতি লক্ষ্য করব। প্রতিসরণে আলোক রশ্মির চ্যুতি লক্ষ্য করে দেখো তোমরা যে এটা হচ্ছে এবি হচ্ছে আপতিত রশ্মি আর বিডি হচ্ছে প্রতিসৃত রশ্মি। এটা আপতিত রশ্মি আর এটা প্রতিসৃত রশ্মি। কিন্তু মাধ্যম চেঞ্জ না হলে, এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম, মাধ্যম যদি চেঞ্জ না হতো তাহলে এই রশ্মিটা কোন দিকে যেত? তাহলে ঠিক সোজা দেখো ওই বি সি পথে যেত। তাহলে বি সি পথে যাওয়ার কথা ছিল, কিছুটা দেখো এই অবিলম্বের দিকে ভেঙে এসছে। এই যতটা সরে এসছে এটাকে আমরা বলছি চ্যুতিকোণ। তাহলে এখানে ডেল্টা হলো চ্যুতিকোণ। চ্যুতিকোণটা কি না আপতিত রশ্মির অভিমুখ, আপতিত রশ্মির অভিমুখ প্রতিসৃত রশ্মির সঙ্গে যে কোণ করে। আপতিত রশ্মির অভিমুখ মানে বিসি আর প্রতিসৃত রশ্মি বিডি, এদের মধ্যে যে কোণ সেটাই হচ্ছে চ্যুতিকোণ। এই চ্যুতিকোণটা লক্ষ্য করে দেখো, এটা হবে এই বিপ্রতিভ কোণ হচ্ছে, দেখো এদিকটি যদি আই হয় এই পুরো অংশটা হবে, এই অংশটা পুরোটা হবে আই, তার থেকে আর বাদ দিয়ে দাও তাহলে ডেল্টা পেয়ে যাবে। তাহলে ডেল্টা সমান হচ্ছে আই মাইনাস আর। এটা হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা। ঠিক আছে, আই মাইনাস আর। এবারে কখন চ্যুতিকোণ সর্বনিম্ন হবে? ঠিক আছে, চ্যুতিকোণ সর্বনিম্ন হবে যদি আমরা, একটা কন্ডিশন হচ্ছে যে ডেল্টা সর্বনিম্ন হবে যখন আই সমান 0। আই 0 হওয়ার অর্থ কি? লম্বভাবে পড়ছে। ঠিক আছে, তাহলে একটা রশ্মি যদি লম্বভাবে এসে পড়ে তখন কি হবে? একটা রশ্মি যদি এরকম লম্বভাবে এসে পড়ে, লম্বভাবে এসে পড়লে তখন আই হচ্ছে 0 ডিগ্রি, তখন আই 0 ডিগ্রি, তখন ও লম্বভাবেই চলে যাবে, কোনো প্রতিসরণ হবে না। ঠিক আছে, তখন আরও হয়ে যাবে ওই 0 ডিগ্রি। তাহলে ডেল্টা তখন কত হচ্ছে? ডেল্টা হচ্ছে আই মাইনাস আর, তার মানে 0 মাইনাস 0 তখন হয়ে যাচ্ছে 0, যেটা ডেল্টার সর্বনিম্ন মান। এবারে ডেল্টা সর্বোচ্চ হবে যখন ওই আই সমান 90 ডিগ্রি বা আর সমান 90 ডিগ্রি, এই দুটো অপশানেই এটা সর্বোচ্চ হতে পারে। আই 90 ডিগ্রি হওয়ার অর্থ কি? এটা একে দেখাতে হবে, এটা একটু কঠিন আইডিয়া আছে, একটু ভালো করে দেখো। আই 90 ডিগ্রি কীরকম জিনিসটা হচ্ছে না, আমি একটা ব্লক আঁকছি, এই ব্লকের প্রথমে আমি একটা পয়েন্ট নিলাম, ইনসিডেন্ট পয়েন্ট, এই পয়েন্টে অবিলম্ব টেনে নিলাম, অবিলম্বটা আগে টেনে নিচ্ছি, এটা অবিলম্ব। ঠিক আছে, এবারে আমি একটা রশ্মি এখানে ফেলাবো, সেই রশ্মিটা দেখো যদি আমি এই দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে রশ্মিটাকে ফেলাই, ঠিক আছে, এই সোজা যদি রশ্মিটা যায় তাহলে এই সোজা দেখো রশ্মি যদি যায় তাহলে এটা আই, তখন আই হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ওই আই 90 ডিগ্রি, আই যদি 90 ডিগ্রি হয় তখন রশ্মিটা কোন দিকে যাবে? তখন যে রশ্মিটা যাবে সেটা হচ্ছে কি তার একটা বিশেষ কোণ করে চলে যায়। ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো, সেই ন্যূনতম চ্যুতিকোণে যেটা যায় সেইটা। এই অবস্থায় ডেল্টা দেখো, এই যে ডেল্টা, এই ডেল্টাটা হচ্ছে সর্বোচ্চ, ডেল্টাটা সর্বোচ্চ, তার মানে আই যখন 90 ডিগ্রি হবে তখন ডেল্টা ম্যাক্সিমাম হবে। অথবা এটাকে উল্টো ডিরেকশানে যদি করে দিই, ডিরেকশানটাকে উল্টে দিই, তখন কি হবে না একই ব্যাপার দাঁড়াবে। লক্ষ্য করে দেখো তোমরা, আমি এটাকে মুছে দিচ্ছি, তোমরা খাতায় দেখে রাখো। বেশ, আমি এইভাবে রশ্মিটাকে ফেলছি, এইভাবে, অর্থাৎ সংকট কোণ যেটা আমরা পড়বো, সেই সংকট কোণে যদি রশ্মি ফেলাই তখন দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে রশ্মিটা, অর্থাৎ এটা হচ্ছে তখন আপতন কোণ। ঠিক আছে, আর এইটা তখন চ্যুতিকোণ, চ্যুতিকোণ এই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয় তখনও কিন্তু ওই চ্যুতিটা সর্বোচ্চ হবে, অর্থাৎ যাওয়ার কথা ছিল এই সোজা, তার এইটা ডেল্টা, ডেল্টা ম্যাক্সিমাম। তাহলে ডেল্টা ম্যাক্সিমামের দুটো কন্ডিশন, আই ইজিক্যাল টু 90 ডিগ্রি অথবা আর ইজিক্যাল টু 90 ডিগ্রি হবে, অর্থাৎ আপতন কোণ যদি 90 ডিগ্রি হয় তখনও চ্যুতিকোণ সর্বোচ্চ, অথবা প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয় তখনও চ্যুতিকোণ সর্বোচ্চ হবে। এবার একটা নিয়ম বলে দিই, যখন আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন কোন দিকে বাঁকবে, আর লঘু থেকে ঘনতে গেলে কী হবে? লঘু মাধ্যম ঘন মাধ্যম ব্যাপারটা কি না, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি যদি হয় সেটা হবে ঘন মাধ্যম, মানে আলোকীয় ঘন মাধ্যম যেটাকে আমরা বলি।
আর প্রতিসরাঙ্ক মিউ যদি কম হয় সেটাকে আমরা বলবো লঘু মাধ্যম। ঠিক আছে, প্রতিসরাঙ্ক কম আর বেশি, তার মানে এটাকে যদি মিউ ওয়ান মিউ দিয়ে বলি, এটাকে ধরো মিউ ওয়ান, এটাকে মিউ টু বললাম, তাহলে মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, এক্ষেত্রে বোঝাচ্ছে। তাহলে মিউ ওয়ান যদি বড় হয় তাহলে মিউ ওয়ান ঘনমাধ্যম, মিউ টু যদি ছোটো হয় সেটা হবে লঘু মাধ্যম। ঠিক আছে, তাহলে মিউ ওয়ান মিউ টুর মানটা দেখে বুঝতে হবে যে লঘু মাধ্যম না ঘনমাধ্যম। তাহলে একই রকম আমি এটাকে নিচে দিয়ে একটা তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলটা দেখো, একটা কাঁচের স্ল্যাবে আমি আলো ফেলছি। ঠিক আছে, কাঁচের স্ল্যাবে আলো পড়ছে, তাহলে আমরা এটাকে বায়ু মাধ্যম বলছি, এটা বায়ু মাধ্যম, তাহলে এটা হচ্ছে মিউ ওয়ান আর এর মিউ হচ্ছে মিউ টু। তাহলে এখানে দেখো মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান, অর্থাৎ এটা ঘন মাধ্যম। ঠিক আছে, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো রশ্মি যাবে তখন কি হবে না, আমরা একটা পয়েন্টে অবিলম্ব টেনে নিচ্ছি, অবিলম্ব টেনে নাও, অবিলম্ব টেনে নিচ্ছি, না অবিলম্বটাকে সরিয়ে দিচ্ছি, এদিকে একই জায়গায় দুটো হয়ে যাবে। এইখানে দেখো অবিলম্ব টানলাম, এবার আপতিত রশ্মিটাকে ফেলে দাও, তাহলে আপতিত রশ্মি এইখানে এসে পড়লো। ঠিক আছে, যার কথা ছিল ঠিক এই সোজা, ওটা না গিয়ে ও কী করবে, একটু অবিলম্বের দিকে বেগে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আই, এটা আর, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো আই গ্রেটার দেন আর হচ্ছে। লঘু মাধ্যম থেকে যখন ঘনমাধ্যমে যাবে দেখো আলো রশ্মি অবিলম্বের দিকে বেগে যায়। ঠিক আছে, তাহলে এটা একটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে কি, 1 নম্বর নিয়ম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হলে কী হবে, রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। ঠিক আছে, ঠিক উল্টোটা আমরা বলবো, যখন আলোক রশ্মি দেখো ওই ঘন থেকে লঘুতে যাবে, আমি উল্টো দিকটা আঁকছি, তাহলে ঘন থেকে যদি লঘুতে যায় সেক্ষেত্রে কী হবে, এইখানে এসে পড়ছে আলোক রশ্মি, তাহলে এই সোজা দেখো আলোক রশ্মি এসে পড়ছে, যাওয়ার কথা ছিল তাহলে এই সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু সোজা না গিয়ে কী হবে, ওটা অবিলম্ব টেনে দিই আগে, অবিলম্ব এই পয়েন্টে অবিলম্ব টানছি, তাহলে এই পয়েন্টে অবিলম্ব টানলাম, বেশ, তাহলে অবিলম্ব থেকে দেখো ওই দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এটা অবিলম্ব থেকে দূরে সরে গেল, তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। দেখো এটা হচ্ছে তাহলে আই আর, আর এটা হচ্ছে আই, এক্ষেত্রে দেখো আর গ্রেটার দেন আই হবে, তার মানে লঘু মাধ্যম এই ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে ওই পয়েন্টটা এখানে লিখছি। ঠিক আছে, 2 নম্বর রুল হচ্ছে ওই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে এক্ষেত্রে আমরা যখন দূরে সরে যাচ্ছি তখন দেখো যখন চ্যুতিকোণ বের করব তখন লক্ষ্য করে দেখো তোমরা, প্রথমটার ক্ষেত্রে আই বড়, যেটা বড় সেখান থেকে চ্যুতিকোণটা বিয়োগ করো, এই আইটা বড় তার থেকে আরটা বিয়োগ করব, তাহলে এটা চ্যুতিকোণ পেয়ে যাব। অথবা আমরা ডেল্টা বের করতে পারি আর মাইনাস আই। ঠিক আছে, দুটো অপশানই হতে পারবে, যেখানে যেটা বড় কোণ সেখান থেকে ছোটোটা বিয়োগ করবে। লঘু মাধ্যমে যখন যাবে লঘু মাধ্যমে কোণ বড় হবে। ঠিক আছে, এখন লঘু মাধ্যমে কোণ বড় সবসময়, আর ঘন মাধ্যমে কোণ সবসময় ছোট হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রতিসরণের নিয়মটাও আমরা পেয়ে গেলাম, সেখান থেকে চ্যুতিকোণ বের করলাম, চ্যুতিকোণ কোথায় মিনিমাম কোথায় ম্যাক্সিমাম সেটাও আমরা বের করে নিয়েছি। এরপরে চলে যাব আমরা সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ এবং প্রিজমের ক্ষেত্রে, দুটো রয়েছে, ওই দুটো করলে আমাদের এখানে আলোচ্য বিষয় শেষ হয়ে যাবে। তাহলে এরপরে আমরা রয়েছি সমান্তরাল কাঁচ ফলক। ঠিক আছে, সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ। ঠিক আছে, সমান্তরাল কাঁচ ফলকে যখন আলো ফেলবো তাতে কি প্রতিসরণ ঘটে, আপতিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি আমরা সেটা বের করে দেব। আমি এখানে ছবিটা আঁকছি, দেখো একটা সমান্তরাল কাঁচ ফলক আঁকছি, এটা সমান্তরাল কাঁচ ফলক।
এই সমান্তরাল কাঁচ ফলকে একটা আলোক রশ্মি এসে পড়ছে, ঠিক আছে, ভায়োলেট কালার এসে ফেলাচ্ছি, এই দেখো ঠিক এইখানটায় এসে আলোক রশ্মিটা পড়লো। তাহলে এখানে প্রতিষ্ঠিত হয়ে দ্বিতীয় মাধ্যমে যাবে, আবার দ্বিতীয় মাধ্যম থেকে ও নির্গত হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। একটু দেখো নির্গত হওয়ার সময় লক্ষ্য করে দেখো ওই প্রথম আপতিত রশ্মিটার সঙ্গে সমান্তরালে বেরিয়ে যাবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি দুটো পয়েন্টে অবিলম্ব টানছি, এখানে একটা অবিলম্ব আর এই পয়েন্টে একটা অবিলম্ব, এই দুটো অবিলম্ব আমি টানলাম। বেশ, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে ভেতরের রশ্মি, আর এটা নির্গত রশ্মি। তাহলে কতগুলো কোণ হয়েছে দেখো, এটা হচ্ছে কাঁচ ফলক, ঠিক আছে, কাঁচ ফলক বলবো না, সমান্তরাল কাঁচ ফলক। এই দুটো তল, এই যে এ নয়, এটাকে এম নাম দিই, এম ড্যাশ আর এক্স ড্যাশ, এই যে দুটো তল এম ড্যাশ এক্স ড্যাশ তল, এই দুটো তল হচ্ছে প্যারালাল, সমান্তরাল, তাই কি আমরা সমান্তরাল কাঁচ ফলক বলছি। এর একটা পয়েন্টে দেখো এই যে এ বি সি ডি, এটা হচ্ছে রশ্মির গতিপথ। তাহলে এ বি যে রশ্মি, এটা আপতিত রশ্মি, আর সিডি রশ্মিটা হচ্ছে নির্গত রশ্মি, ঠিক আছে। তাহলে এ বি এটা হচ্ছে আপতিত রশ্মি, আর সিডি এটা হচ্ছে নির্গত রশ্মি। তোমাকে দেখাতে হবে ওই এ বি রশ্মি সমান্তরাল হচ্ছে সিডি, এ বির সঙ্গে সিডি সমান্তরাল। তার মানে এই এ বি যে এখানে আপতন কোণ করেছে, এটা যদি I1 হয়, এখানে নির্গমন কোণ যদি I2 ধরি, তাহলে I1 সমান I2, এটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে, ঠিক আছে। তার জন্য কি করলাম, আমি এই মিডিয়ামটাকে 1 ধরছি, এর প্রতিসরাঙ্ক ধরছি, পরম প্রতিসরাঙ্ক μ1। তাহলে এই পাশেও দেখো একই মিডিয়াম আছে, এটা মিডিয়াম 1, এর প্রতিসরাঙ্ক μ1, আর এটা মিডিয়াম 2, এর প্রতিসরাঙ্ক ধরছি μ2, ঠিক আছে। আর মাঝখানে যে কোণটা হচ্ছে, এই যে কোণটা, এটা প্রতিসরণ কোণ হবে, এটাকে আর ধরলাম। তাহলে যদি আর হয় তাহলে নিশ্চয়ই এ পাশের কোণটাও আর হবে, প্রতিসরণ কোণ আর। ওই বি আর সি পয়েন্টে আমি স্নেলের সূত্র লাগাবো, তাহলেই আমার এটা প্রুফ হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে এইটা, I1 সমান I2 প্রুফ করব। তাহলে জাস্ট দুবার স্নেলের সূত্র লেখো, দেখবে রশ্মিটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। আমি স্নেলের সূত্র এই বি পয়েন্টে স্নেলের সূত্র লাগছে, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, দেখো আমি যেটা বলেছিলাম μ1 এবং সেই মাধ্যমে কোণের সাইন, তাহলে μ1 sin I1 সমান হবে μ2 sin R, μ2 sin R, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক একই রকম সি পয়েন্টে স্নেলের সূত্র লাগাও, তাহলে সি পয়েন্টে স্নেলের সূত্র লাগালে কি পাবো না, এই দেখো μ2 sin R, তাহলে μ2 sin R ইকুয়াল টু μ1 sin I2, μ1 sin I2, এটা 2 নম্বর সমীকরণ। এই 1-2 নম্বর সমীকরণে লক্ষ্য করে দেখো, 1 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড, 1 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, দেখতে পাচ্ছ। তাহলে আমি দুটোকে সমান করে দিতে পারি, তার মানে এখান থেকে পাচ্ছি μ1 sin I1 সমান μ2, এটা μ2 নয়, এটা μ1 sin I2, দেখতে পাচ্ছ। এইটা আর এটা ইকুয়াল করে দিলাম। তাহলে এই সমীকরণে দেখো μ1 কেটে গেল, তাহলে কি থাকছে sin I1 সমান sin I2, তাই তো, sin I1 সমান sin I2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম I1 সমান I2, তাহলে আমার প্রুফ হয়ে গেল। অর্থাৎ আপতন কোণ এবং নির্গমন কোণ সমান, ঠিক আছে। অর্থাৎ দুটো এখান থেকে পাচ্ছি, তাহলে আপতন কোণ মানে I1 সমান হচ্ছে নির্গমন কোণ I2। তার মানে বলতে পারি আপতিত রশ্মি আর ও নির্গত রশ্মি সমান্তরাল, ঠিক আছে। তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। তোমাদেরকে ছবিতে দেখিয়ে দিচ্ছি, দেখো সমান্তরালভাবে কীভাবে যাচ্ছে, দেখো আছে স্ল্যাব। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে, দেখো এটা এ বিটা হচ্ছে আপতিত রশ্মি,
আর সিডি এটা হচ্ছে নির্গত রশ্মি। তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি দেখো একদম সমান্তরাল, কিন্তু আপতিত রশ্মিটা যদি বাড়াও তাহলে তাদের মধ্যে একটা ওই লম্ব দূরত্ব থাকবে, সেই লম্ব দূরত্বটাকে আমরা বলবো পার্শ্ব সরণ। ঠিক আছে, এই দেখো আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা নির্গত রশ্মি, তাদের মধ্যে একটা পার্শ্ব সরণ থাকবে। সেই পার্শ্ব সরণটা আমরা এই যে দেখাচ্ছি, দেখো পার্শ্ব সরণটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, 4টে বিষয় দেখানো হয়েছে। কাঁচফলকের বেদ, কাঁচফলকের বেদ বেশি হলে এই পার্শ্ব সরণটা বেশি হবে। আর আপাতন কোণ যদি বেশি হয় পার্শ্ব সরণ বেশি হবে। আর উপাদানের প্রতিসরাঙ্ক বেশি হলে তো অবশ্যই পার্শ্ব সরণ বেশি হবে। এবং আলোক তরঙ্গ দৈর্ঘ্য, এটার সঙ্গে শুধু আলাদা সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে প্রতিসরাঙ্ক কমে যায়, ফলে সেক্ষেত্রে কম পার্শ্ব সরণ হবে। বাকিগুলোতে সব বাড়লে বাড়বে, এটাতে শুধু বাড়লে কমবে। এখন আমরা একটা প্রিজমের ক্ষেত্রে আলোচনা করছি। একটা প্রিজমে দেখো, প্রিজমের ক্ষেত্রে আলোর যে রশ্মি প্রতিসরণ ঘটে সেটা আমরা আলোচনা করব। একটা প্রিজমের দেখো লক্ষ্য করো, দুটো বিপরীত দিকের তল দেখো, এদিকে একটা আয়তাকার তল, এদিকে একটা আয়তাকার, আর এই নিচের একটা আয়তাকার তল রয়েছে নিচের দিকে, এই নিচের দিকের তলটা। তাহলে 3টে আয়তাকার তল, 3টে আয়তাকার তল, আর এপাশের একটা এইদিকে, আর পেছন দিকের এই যে পেছন দিকের অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে ত্রিভুজাকার তল। ঠিক আছে, ত্রিভুজাকার তল কটা আছে না, দুটো। তাহলে 3টে আয়তাকার তল আর দুটো ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো প্রিজম। এই প্রিজমের দেখো একটা আয়তাকার তলে যদি আলোরশ্মি পড়ে, এই পাশের তলটায় আলোরশ্মি পড়লো, বিপরীত দিকের আয়তাকার তল দিয়ে আলোরশ্মি নির্গত হবে। এই দুটো বিপরীত আয়তাকার তলকে আমরা বলবো প্রতিসারক তল। ঠিক আছে, তার মানে এই পাশের যে তলটা, এই যে তলটা দেখতে পাচ্ছ এটা, আর এই বিপরীত দিকের তল, এটা প্রতিসারক তল। এই প্রতিসারক তল দুটোর মধ্যে একটা কোণ রয়েছে, এই কোণটাকে আমরা বলি প্রতিসারক কোণ। ঠিক আছে, আর প্রিজমের প্রধান ছেদ মানে হচ্ছে এই প্রিজমের যে দুটো প্রতিসারক তল আছে, প্রতিসারক তলের সঙ্গে একটা লম্ব তল কল্পনা করলে, অর্থাৎ এই জায়গাটা দিয়ে যদি প্রিজমটাকে কেটে দাও তাহলে দেখবে একটা ত্রিভুজ শেপ দেখতে পাবে। ঠিক আছে, ওইটাই হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। প্রধান ছেদ, ওই প্রিজমের প্রধান ছেদটা এঁকেই আমরা প্রিজমটাকে এঁকে দেখাই। তার মানে একটা ত্রিভুজ এঁকে দেবো, এটাই হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। এটাকেই তোমাকে প্রিজম ভাবতে হবে। তাহলে এই প্রিজমের ক্ষেত্রে দেখো দুটো আয়তাকার তল, যেটা প্রতিসারক তল বললাম, সেই দুটো তল ছাড়া অন্য একটা তলকে কি হয় সবসময় এই নিচের তলটাকে অমসৃণ করে রাখা হয়, এটাকে বলা হয় প্রিজমের ভূমি। ঠিক আছে, তাহলে প্রিজমের 3টে আয়তাকার তলের নাম পেয়ে গেলাম। দুটো আয়তাকার তল প্রতিসারক তল নাম হলো, আর অন্য একটা আয়তাকার তল নাম হলো ভূমি। আর প্রতিসারক কোণ, এই প্রতিসারক কোণকে এ দিয়ে প্রকাশ করা হয়, এটা প্রতিসারক কোণ। আর প্রতিসারক কোণের ঠিক বিপরীত দিকটাকে ভূমি বলবো। প্রতিসারক তল দুটো একটা জায়গায় মিলিত হয়েছে, সেটা প্রান্তরেখা। আমরা এই প্রধান ছেদটা এঁকে দিয়েই প্রিজমকে প্রকাশ করি। তাহলে একটা প্রিজমের প্রধান ছেদ এঁকে আমরা তার আলোর প্রতিসরণটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি একটা প্রিজম আঁকছি, এই যে প্রিজম আঁকলাম, প্রিজমের প্রধান ছেদ। ঠিক আছে, প্রিজম আঁকার অর্থ হচ্ছে প্রিজমের প্রধান ছেদটা এঁকে দেখালাম। তাহলে এই প্রিজমে আলোক রশ্মি যখন প্রতিসরণ হবে তোমাকে খুব কুইক আঁকতে হবে। জাস্ট দুটো পয়েন্ট তুমি প্রথমে ধরে নাও, দুটো বিপরীত দিকের পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট নিয়ে নাও, এদিকে একটা পয়েন্ট নিয়ে নাও। তাহলে এখানে একটা আলোক রশ্মি এসে পড়বে। ঠিক আছে, তুমি আগে অভিলম্বটা টেনে নাও, এখানে একটা অভিলম্ব আর ওপাশে একটা অভিলম্ব টানো। এখানে একটা অভিলম্ব টেনে দাও এই পয়েন্টে, আর এই পয়েন্টে একটা অভিলম্ব টেনে ফেলো। এই দুটো কিন্তু অভিলম্ব টানলাম। ঠিক আছে, এবার আপতিত রশ্মিটা টানবো। তাহলে এইবারে রশ্মিটা তুমি আঁকো, এটা হচ্ছে আপতিত রশ্মি, এসে পড়লো। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত রশ্মি। এবার প্রিজমে প্রতিষ্ঠিত হবে, ভিতরে দেখো প্রতিষ্ঠিত হয়ে এই বিন্দুতে গেল, এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার প্রিজম থেকে নির্গত হয়ে চলে গেল, এটা হচ্ছে নির্গত রশ্মি। নির্গত রশ্মি, এটা আপতিত রশ্মি আর এটা নির্গত। তাহলে আপতিত রশ্মি দেখো এই অবিলম্বের সঙ্গে এটা কোণ করেছে, এটা হচ্ছে আপতন কোণ I1 আর এটা হচ্ছে নির্গমন কোণ I2। আর ভেতরে দেখো এই যে কোণটা হচ্ছে এটা R1 আর এই পাশের কোণটা হচ্ছে R2। এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে A B C D, 4টে পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তাহলে এবারে তোমাকে বের করতে হবে দেখো চ্যুতিকোণ। চ্যুতিকোণটা ব্যবসাটা কি না, এই যে আপতিত রশ্মিটা যদি প্রিজমটা না থাকতো তাহলে দেখো সেই রশ্মিটা যেত এই সোজা,
ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, এখানে একটা চ্যুতিকোণ হচ্ছে, এই চ্যুতিকোণটা ডেল্টা 1। আবার দ্বিতীয় তলে দেখো, যাওয়ার কথা ছিল এই সোজা, দ্বিতীয় তল থেকে নির্গত হওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু মাধ্যম চেঞ্জ হওয়ার জন্য সে বেঁকে যাচ্ছে, তাহলে এখানে একটা চ্যুতিকোণ হচ্ছে, দুবার চ্যুতিকোণ হলো। এই দুবার চ্যুতিকোণের জন্য দেখো ডেল্টা 1 আর ডেল্টা 2, এই দুটো যোগ করলে আমি অ্যাকচুয়ালি মোট চ্যুতিকোণ পেয়ে যাচ্ছি। মোট চ্যুতিকোণ কি, আপতিত রশ্মিটা যেদিকে যাওয়ার কথা ছিল এই সোজা, তা না গিয়ে নির্গত রশ্মি এই সোজা গেছে, তার দুটোকে বাড়ালাম, তাহলে এই যে কোণটা পেলাম এটা হচ্ছে প্রিজমের চ্যুতিকোণ ডেল্টা। ওই ডেল্টাটাই আমাকে ডেল্টা আমাকে বের করতে হবে। তাহলে ডেল্টা হচ্ছে দু জায়গায় চ্যুতিকোণ হচ্ছে, একটা বি পয়েন্টে একটা ডি পয়েন্টে। তাহলে বি পয়েন্টের চ্যুতিকোণ হচ্ছে ডেল্টা 1 আর ডি পয়েন্টের চ্যুতিকোণ হচ্ছে ডেল্টা 2। তাহলে দুটো চ্যুতিকোণ যোগ করে দেবো, তাই তো। বেশ, তাহলে ডেল্টা 1 কত হচ্ছে, ডেল্টা 1 হলো I1 মাইনাস R1, আর ডেল্টা 2 হচ্ছে কত না I2 মাইনাস R2। বেশ, এটা তাহলে স্মরণ করো, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা হচ্ছে চ্যুতিকোণ। এই R1 প্লাস R2কে তুমি জাস্ট দেখাবে এ কোণের সঙ্গে সমান হচ্ছে। তাহলে ওইটা আমি দেখো দুটো ক্ষেত্রে নিয়ে আসছি। সেটা দেখানোর জন্য কি করব না, এই যে দুটো অংশ হচ্ছে BDC একটা ত্রিভুজ, ঠিক আছে। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের দেখো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। কারণ আমি লিখতে পারি R1 প্লাস R2 প্লাস এই সি কোণটা, এই সি কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। আর এটা দেখো চতুর্ভুজ ABCD, এই চতুর্ভুজের দেখো এ কোণ প্লাস ওইখানে দেখো বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। বি কোণটা 90 ডিগ্রি, কেন এটা অবিলম্ব টেনেছি, বি কোণটা 90 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস 90 ডিগ্রি প্লাস সি কোণ প্লাস এটাও দেখো লম্ব টেনেছি, অবিলম্ব টেনেছি, তাহলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ইজিক্যাল টু চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এই 1-2 নম্বর সমীকরণ থেকে লক্ষ্য করে দেখো তোমরা ওই R1 প্লাস R2 পেয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা দ্বিতীয় সমীকরণটা একটু স্মরণ করো, এ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা 3 নম্বর সমীকরণ। ওই 1 নম্বর আর 3 নম্বর থেকে দেখো এই যে সি কোণ, এই সি কোণ আর সি কোণ রয়েছে, তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি রয়েছে। তাহলে R1 প্লাস R2 সমান দেখো এ কোণ, ঠিক আছে। তাহলে R1 প্লাস R2 এটা সমান হচ্ছে এ কোণ। এটা সেখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল প্রিজমের চ্যুতিকোণ। তাহলে I1 প্লাস I2 মাইনাস এ কোণ, এটাই চ্যুতিকোণ ডেল্টা, ঠিক আছে। এবারে ন্যূনতম চ্যুতিকোণ কখন হবে না, যখন এই I1 সমান I2 হয়ে যাবে, তখন ডেল্টা মিনিমাম হবে, চ্যুতিকোণটা সর্বনিম্ন হবে, তখন আমরা ডেল্টা মিনিমাম বলছি। তখন কি হবে না R1 সমান R2 হয়ে যাবে, তাই তো। তার মানে এই ছবিতে দেখো লক্ষ্য করে, তখন কি জিনিসটা দাঁড়াবে, তখন এই আপাতন কোণ এই I1 এবং I2 সমান R1 সমান R2 হয়ে যাচ্ছে, তখন মানে ভূমির সঙ্গে প্রিজমের ভূমির সঙ্গে ভেতরের রশ্মিটা সমান্তরাল হয়ে নির্গত হবে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে যে কী শর্তে ন্যূনতম চ্যুতিকোণ হবে। চ্যুতিকোণ ন্যূনতম হবে যখন I1 সমান I2 হবে, অথবা R1 সমান R2 হবে, অথবা বলতে পারি প্রিজমের ভেতর রশ্মিটা ভূমির সমান্তরালে যাবে। এবং তোমরা এটাকে গ্রাফিক্যালি যদি দেখাও, এদিকে I এবং ডেল্টা যদি ভেরিয়েশন দেখাও, তাহলে এইরকম ধরনের একটা কার্ভ আসবে। এটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন, যখন ওই I1 সমান I2 হবে। অন্যথায় দেখো অন্য যে কোনো কোণের জন্য চ্যুতিকোণ কিন্তু বেড়ে যাবে, ওই একটা বিশেষ আপাতন কোণের জন্য চ্যুতিকোণ সব থেকে কম হবে। ওইটাই আমরা ন্যূনতম চ্যুতিকোণ বলে থাকি, ঠিক আছে। এবারে তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাড়িতে কমপ্লিট করবে। প্রথম হোমওয়ার্ক হচ্ছে এই যে এই রশ্মির রে ডায়াগ্রামটা তোমরা কমপ্লিট করো। এটা একটা প্রিজম রয়েছে, প্রত্যেকটা কোণ তার 60 ডিগ্রি, আপাতন কোণটা 90 ডিগ্রি কোণে পড়েছে, আপতিত রশ্মিটা, এটাও রে ডায়াগ্রাম করো। আর একটা রশ্মি দেখো একটা তীরচিহ্ন দেওয়া আছে, তার সামনে একটা কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাসে যদি জল ঢালা হয় তাহলে তীরচিহ্নটা কেমন দেখাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল।